নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী উত্তাপ ফুরোতে না ফুরোতেই, কিছুটা স্তিমিত হতে না হতেই আবার শুরু হয়ে গেল দাদাগিরি। এবার সোহম চক্রবর্তী অভিনেতা কাম বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য সেই সোহমের দাদাগিরি নিয়ে উত্তাল বাংলার ইলেকট্রনিক্স মিডিয়া। প্রত্যেকটা মিনিটে মিনিটে আমরা দেখছি যে সোহম চক্রবর্তীকে নিয়ে তার সিসিটিভি ফুটেজ, সোহমের বাইট, সোহমের পুলিশের বাইট, যে রেস্তোরাঁর মালিককে যাকে সোহম মেরেছেন তাঁর বাইট, এবং অবশ্যই তার যারা রেস্টুরেন্ট স্টাফ তাদের বাইট, এবং তাদের চোখ ফেটে যাওয়া, ঘাড়ে রক্তাক্ত অবস্থা, সমস্ত কিছু নিয়ে ইলেকট্রনিক্স মিডিয়া দেখাচ্ছে। আমি আজকে এই বিষয়টা নিয়ে প্রতিবেদন করব না ঠিক করেছিলাম। প্রথমেই ভেবেছিলাম যে একটা রেস্তোরাঁয় গেছেন একজন অভিনেতা, তার ফ্লোরে, ওপরে টপ ফ্লোরে শুটিং করছেন, নিচে একটা গণ্ডগোল হয়েছে এবং গণ্ডগোলের প্রেক্ষিতে একটু হাতাহাতি হয়েছে, কেউ কাউকে মেরেছে, এবং তারপর সেটা হয়তো মিটেও যাবে আজ বাদে কাল। শুধু এটা নিয়ে বাংলার মনে বিশেষ প্রতিবেদন করার কোনো প্রয়োজন আছে বলে মনে করিনি, আমি প্রথমে মনে হয়েছিল। পরবর্তীকালে এই ঘটনার মধ্যে আমি দুটো তিনটে খুব ইন্টারেস্টিং দিক খুঁজে পেলাম, সেটা নিয়ে আমার মনে হলো আজকে বাংলার মনে কথা বলা দরকার। কারণ নির্বাচন চলে গেছে, 29 রেজাল্ট হয়েছে, তৃণমূল অ্যাবসলিউট পাওয়ার পেয়েছে, তৃণমূল আরও দাপট দেখাতে শুরু করছে, এবং সেই প্রেক্ষিতেই বিচার করতে হবে সোহমের এই দাদাগিরিটা। আপনারা দেখেছেন আমি ভাইপো দাদাগিরি কথাটা বলেছি কেন, ভাইপো হঠাৎ রিলেটেড হলো কেন, আপনি হঠাৎ ভাইপো দাদাগিরি বললেন কেন শর্মাবাবু? আপনার তো সব কিছুতেই ভাইপো খোঁজা একটা অভ্যেস না? আমি সেই কারণে খুঁজিনি। কেন খুঁজিনি আমি সংক্ষেপে ব্যাখ্যা করি। সোহম চক্রবর্তী তিনি যে মেরেছেন তার ডিফেন্স হিসেবে বলেছেন যে হোটেলের মালিক তিনি নাকি, হোটেলের যিনি ম্যানেজার তিনি নাকি বলেছেন, বা মালিক বা ম্যানেজার তিনি বলেছেন যে এ গাড়ি সরাতেই হবে, সে অভিষেক বন্দ্যোপাধ্যায় হন আর সোহম চক্রবর্তী যেই হন, এই গাড়ি সরাতে হবে। অর্থাৎ খুব সুকৌশলে সোহম চক্রবর্তী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাকে জুড়ে দিলেন। আমার এখানেই লাগলো প্রশ্ন। অর্থাৎ সেলফ ডিফেন্সের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা জুড়ে দিলেন, যে হোটেলের মালিক বলেছেন, হোটেলের মালিক বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেও আমার কাছে ট্রিটমেন্ট এক হবে, আমার হোটেলের সামনে গাড়িটা সরাতে হবে। এই যে সুকৌশলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা জড়িয়ে দিয়ে একটা সেলফ ডিফেন্সে তৈরি করা। হোটেলের মালিক কি বলেছেন আমি আপনাদের শেষকালে শোনাবো, ভিডিওটা একটু ভালো করে শুনবেন। আমি শেষকালে TV9 থেকে সেই ভিডিওটা আপনাদের জন্য রেখেছি, যেখানে হোটেলের মালিক কি বলেছেন, ম্যানেজারও বলেছেন, মানে তারা যারা স্টাফ বলছেন যে দেখুন এখানে নিয়ম সবার ক্ষেত্রে এক, সোহম চক্রবর্তীর ক্ষেত্রে এক, নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও এক। এই কথাটা উচ্চারিত হয়েছে, সেইটাকে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাকে রিলেট করে দিলেন। কি সুন্দর। আমি বলছি ভাইপোকে জড়িয়ে, ভাইপোকে সামনে রাখলে তাহলে 7 খুন মাপ। তিনি আইন প্রণেতা, তিনি বিধায়ক, তিনি মমতা দেবীর আশীর্বাদ ধন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রিয়জন, তিনি অভিনেতা। ফলত তিনি সেই সুযোগে দাঁড়িয়ে ভাইপো নামটাকে ব্যবহার করে দিলেন। অর্থাৎ ভাইপোকে সামনে রাখলে প্রোটেকশন হবে। ও অভিষেকের নাম বলেছে, তাহলে সোহমের 7 খুন মাপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে সেটাই হবে, এটাই তো স্বাভাবিক। এক ঘটনা হচ্ছে, দ্বিতীয় যে ঘটনাটা সেটাও খুব ইন্টারেস্টিং লাগলো। মালিক বলছেন যে যখন ঘটনাটা ঘটলো আমাকে লোকাল থানায় যেতে হলো, টেকনোসিটি থানায় গেলাম, সেখানে গেলাম, কিছুক্ষণ কথাবার্তা সমস্ত কিছু বললাম, বলার পর আমাকে একটি কাগজে সই করিয়ে নেওয়া হলো। কী কাগজ? টেকনোসিটি থানা কী সই করালো? সেই সইকরণটা হলো এই যে আমার কোনো অ্যালিগেশন নেই। ভাবুন, যে মালিক মার খেলেন, যে ম্যানেজার মার খেলেন, তাদের দিয়ে টেকনোসিটি থানা লেখাচ্ছেন আমাদের কোনো অ্যালিগেশন নেই। আমি বলছি এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। বাংলায় এইসব রাজনীতি এখন আরও বাড়বে, অতীতও ছিল, আরও বাড়বে, আরও বাড়বে, আরও বাড়বে। তৃণমূলের প্রভাবশালী, তৃণমূলের প্রতিপত্তি বাড়ার আলটিমেট এফেক্টটা কোথায় গিয়ে পৌঁছবে আমি ছোট্ট করে ব্যাখ্যা করছি। আপনি চিন্তা করুন, একটা টেকনোসিটি থানার মেজবউ হোক বড়বউ হন, এর ম্যানেজারকে দিয়ে, মালিককে দিয়ে লেখাচ্ছেন যে আমার কোনো অভিযোগ নেই, আমার কোনো অ্যালিগেশন নেই। যদি মালিক যে বক্তব্যটা, ভিডিওটা আপনাদের শোনাবো, যে বক্তব্যটা ঠিক হয়, কি মারাত্মক থানার ভূমিকা চিন্তা করুন। যে সোহম চক্রবর্তীকে বাঁচানো, যে সোহম যেহেতু অভিষেক মমতার কাছের লোক, ফলে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। মালিককে দিয়ে আগাম লিখিয়ে নিই যে আমার কোনো অভিযোগ নেই। মার খেলেন লোকটি, রক্তাক্ত, সেই চোখ তিনি দেখাচ্ছেন, সেই ভিডিওটা আমি আপনাদের কাছে দেখাবো, কিভাবে মারলে বুকে ঘুষি এই ধরনের রক্ত বেরোতে পারে। বলছেন, আমরা সত্য মিথ্যে জানি না, লাথি মেরেছেন, এবং সিসিটিভিটাও বাইরে এক্সপোজড হয়ে গেছে পরবর্তীকালে। তো সেই লোকটিকে দিয়ে থানা বসিয়ে লেখাচ্ছে যে, যদি অভিযোগটা ঠিক হয়, আবার বলছি, থানা বসিয়ে লেখাচ্ছে আমার কোনো অভিযোগ নেই। ভাবতে পারেন মানে ভাইপো দাদাগিরিটা কোন লেভেলে চলে গেছে, পৌঁছে গেছে এই বাংলায়। যে একদিকে তো সোহম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা ইউজ করলেন, এর হোটেল কর্তৃপক্ষের লোকজন বললেন যে আমরা তার নাম ব্যবহার করবো কেন, হঠাৎ কিসের জন্য ব্যবহার করবো, মিথ্যে কথা বলছেন, পরিষ্কার বললেন, ভিডিওটা আপনাদের দেখাবো। ওই নামটাকে যদি সোহম ব্যবহার করেন যে জাস্ট নিজের সেলফ ডিফেন্সের জন্য, অন্যায় করেছেন, 17 ঘন্টা বাদে যখন টিভি এক্সপোজ, ইলেকট্রনিক্স মিডিয়া সবাই দেখাতে শুরু করছেন, তখন বলেছেন আমি দুঃখিত। 17 ঘন্টা বাদে শেষ পর্যন্ত টেকনোসিটি থানা
ওখানে গিয়ে বোধহয় অভিযোগটা লিখিতভাবে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে নিয়েছেন। মানে 17 ঘন্টা লাগলো। ভাবুন, যেহেতু তিনি অভিনেতা, যেহেতু তিনি মমতা অভিষেকের কাছের লোক, যেহেতু তিনি বিধায়ক, যেহেতু তিনি তৃণমূলের নেতা, সেই জন্য একটা থানার 17 ঘন্টা লাগলো। আচ্ছা বলুন তো, আমি আপনাদের কাছে প্রশ্ন করছি যে এই জায়গায় যদি সোহম চক্রবর্তী না হতো, অন্য কেউ হতো, আপনি হতেন বা আমি হতাম, ঈশ্বর করুন যেন সেই দিন না আসে, একজন হোটেল মালিককে মারলাম, পুলিশ তো 1 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করবে, তো সোহমকে গ্রেফতার করা হলো না কেন? 17 ঘন্টা বাদে লিখিত অভিযোগ ওসি গিয়ে বসে থেকে নেওয়াচ্ছে, মানে লেজে পা পড়েছে। ইলেকট্রনিক্স মিডিয়া দেখিয়ে দিয়েছে, বলছে, আমি টেকনোসিটি থানার ওসিকে বলছি, এত নির্লজ্জ হন কি করে, এত নির্লজ্জ হন কি করে, এত নির্লজ্জ হন কি করে? আপনি যাওয়ার দরকারটা কি ছিল অভিযোগ নেওয়ার জন্য? যদি আপনি সত্যি গিয়ে থাকেন অভিযোগ নেওয়ার জন্য, প্রথম যখন ঘটনাটা ঘটলো আপনি সিসিটিভি ফুটেজ দেখি তো সঙ্গে সঙ্গে নিয়ে নেওয়া উচিত ছিল, অভিযোগটা নিয়ে তদন্ত রাখুন। আপনি এফআইআরটা মানে অভিযোগটা জমা করে নিতে পারতেন, সেটা না করে উল্টে যেটা করলেন যে একজন মালিককে দিয়ে লেখালেন যে না 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 আমার ওপর সেরকম কিছু অত্যাচার হয়নি, আমার কোনো অ্যালিগেশন নেই। সিসিটিভি বাইরে এসছে, ইলেকট্রনিক্স মিডিয়া এটাকে নিয়ে এক্সপোজ করে দিয়েছে, সবাই এটা দেখিয়ে দিয়েছে, এখন মুখ পুড়েছে, এখন সেই থানাকে এই একটা করতে হচ্ছে। এটা একটা দিক। দ্বিতীয় দিক, আপনি বলুন তো, আজকে যদি সোহম গ্রেফতার না হন, আপনারা দেখেছেন প্রচুর হোটেলে, আপনারা নিশ্চিতভাবে যারা আমাদের বাংলা মনের দর্শক আপনারাও জানেন যে আমি এই জায়গাটা ভাবছিলাম, আমার চিন্তার জায়গাটা নিয়ে আমি আপনাদের কাছে বলছিলাম যে প্রচুর হোটেলে খাওয়া দাওয়ার পর বিল না মেটানোর একটা প্রবণতা থাকে, গায়ে জোয়ারি করার একটা প্রবণতা থাকে, এটা মদ্যপান করার প্রবণতা থাকে, মদ্যপান করে মাতলামি করার প্রবণতা থাকে, এবং শেষ পর্যন্ত আমি পয়সা মেটাবো না, দুমদাম করে হোটেলের যারা রেস্টুরেন্ট যারা ম্যানেজার থাকেন, মালিক থাকেন, তাদের দুমদাম করে ঘুষি টুসি চালিয়ে দিয়ে দিন। আচ্ছা সেই লোকগুলো কী শিখলো আজকের এই ঘটনা থেকে, বাংলার এই জঙ্গলের রাজত্ব থেকে কী শিখলো? অর্থাৎ সোহম চক্রবর্তী যদি মারতে পারে, আমিও মারতে পারি, আর আমি মারলে তো আমি অ্যারেস্টেড হব না, সোহম যদি না অ্যারেস্টেড হয় আমিও হব না। এই যে প্রবণতাটা, আমি বলছি ক্রিমিনাল মেন্টালিটিতে তো এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে সোহম তো 17 ঘন্টার মধ্যেও গ্রেফতার হলো না, আমি জানি না এরপর গ্রেফতার হবেন কি না, আমি জানি না এরপর তাকে জামিন দেওয়া হবে না, এখন তিনি ক্ষমা চাইছেন, আমি আপনাকে মারবো, মেরে মুখ ফাটাবো, তারপর যখন টিভি সব কিছু দেখিয়ে দেবে তখন আমি ক্ষমা চেয়ে নেব। দিস ইজ তৃণমূল কালচার ইন বেঙ্গল। এটাই হচ্ছে বাংলার তৃণমূল সংস্কৃতি। বাংলা মানুষ ভোট দিয়েছে, তাদের এই সংস্কৃতি আরও বাড়বে, অসুবিধা কিছু নেই। আমি বলছি আপনাদের, আমি সোহম চক্রবর্তী এই ঘটনাটা নিয়ে আমি প্রথমে ভেবেছিলাম যে আমি এটা নিয়ে কোনো এপিসোড করব না, কারণ এটা ঘটনা ঘটলেই আমাকে এপিসোড করতে হবে, এর কোনো প্রয়োজন নেই। কিন্তু আমার যেটা মনে হয়েছে 3-4টে জিনিস শিক্ষণীয়। প্রথম কথা, টেকনোসিটি থানার ওসি মানে অফিসারের, যে তারা কিছু হয়নি বলে ম্যানেজারদের দিয়ে লেখালো, পুলিশ কীভাবে চলে এটা একটা এক্সাম্পল এক। দ্বিতীয় যে ঘটনাটা সেটা আরও মারাত্মক, সেটা হচ্ছে যে সমস্ত ঘটনাটাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাকে জড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা সোহম চক্রবর্তী জড়ালেন এই কারণে, পরিষ্কারই মনে হচ্ছে তার কথা, আমি তার বাইটগুলো শুনছিলাম, জড়ালেন এই কারণে যাতে আমি দিদির কাছ থেকে সেফগার্ডটা পাই। অর্থাৎ এখানেও এই দাদাগিরির পেছনে মনস্তত্ত্বে ভাইপো কাজ করছে, আমি সেই জন্যই ভাইপো দাদাগিরিটা বলেছি। আর তৃতীয় যেটা, সেটা হচ্ছে মারাত্মক, সোহমকে যদি অ্যারেস্ট না করে 3 দিন অন্তত জেলের ঘানি না খাটানো যায়, তাহলে মেসেজ যাবে ক্রিমিনালদের কাছে, যাদের নিয়ে অবশ্য তৃণমূল দলটাই চলে, যে ইউ ক্যান ডু এভরিথিং যদি আপনি তৃণমূলটা করেন। অর্থাৎ ম্যানেজারকে বিল না দিয়ে, পয়সা না দিয়ে মারো। এখানে সোহম অন্য ক্ষেত্রে হয়েছে, তার গাড়ি সরানো হয়েছে, কিন্তু সাধারণ মানুষটাতে আপনি বলুন তো, প্রচুর হাজার হাজার হোটেল চলে, সেই হোটেলে যদি এই ঘটনাগুলো ঘটতে থাকে, দুমদাম করে ম্যানেজারকে মারা শুরু হয়ে যায়, মালিককে মারা শুরু হয়ে যায়, তৃণমূল জিতেছে। আলটিমেট লজিক, তৃণমূল জিতেছে। মানে এই যে ভাইপো দাদাগিরির প্রবণতাটা কিন্তু বাড়বে। একদিকে পুলিশ 17 ঘন্টা বাদে এখন গিয়ে বসে থেকে ওসি বসে থেকে অভিযোগটা নেওয়া হচ্ছে, অথচ 1 ঘন্টার মধ্যে অভিযোগটা নেওয়া উচিত ছিল। দিস ইজ হোয়াট বেঙ্গল ইজ। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কালচারটাই হচ্ছে এটাই, যেটা ওই টেকনোসিটি থানার ওসির এই অ্যাটিচিউডে রিফ্লেক্টেড, আর সোহম চক্রবর্তীর অ্যাটিচিউডে রিফ্লেক্টেড। আজকে ক্ষমা চাইছেন কেন? আপনি গায়ে হাত দেবেন কেন? হু আর ইউ? আপনার পুলিশকে যদি গায়ে হাত দিয়ে থাকে, হোটেল ম্যানেজার আপনি বলেছেন, যদি আপনার দেহরক্ষীর গায়ে হাত দিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে আপনি টেকনোসিটি থানার ওসিকে ডেকে বলুন ওকে অ্যারেস্ট করুন। ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট। আপনি মেরে তার মুখটা ফাটিয়ে দেবেন, আপনি তাকে লাথি মারবেন, ক্যান ইউ ডু দ্যাট? এখন ক্ষমা চাইছেন, এক্সপোজ হওয়ার আগে ক্ষমা চাইলেন না কেন? সমস্ত টিভি চ্যানেল যখন সমস্ত ঘটনাগুলো দেখাতে শুরু করেছে তখন আপনি ক্ষমা চাইছেন। যে পাটা পড়েছে এত কিছু পর, এবার তো আমাদের একটু মানিজ্জত যাচ্ছে, ফলে এই তুমি একটা কাজ করো, ক্ষমা চেয়ে নাও। আর টেকনোসিটি থানা ওসিকে ওই স্বরাষ্ট্র সচিবকে দিয়ে বলানো, বা ডিজিকে দিয়ে বলানো, বা ওখানকার সংশ্লিষ্ট সিপিকে দিয়ে বলানো যে আপনি গিয়ে একটা লিখিত অভিযোগ দিন। কিচ্ছু হবে না, এই অভিযোগের কিচ্ছু হবে না, আপনারা মিলিয়ে নেবেন। বড় জোর সোহম চক্রবর্তীকে দিয়ে একটা জামিন নিয়ে নেওয়া হবে, এই হবে রেজাল্ট। দিদির রাজত্বের এটাও আরেকটা আলটিমেট রেজাল্ট। ভাবুন, আমি অনেকগুলো দিক নিয়ে আপনাদের কাছে আলোকপাত করলাম,
আমি সেই ভিডিওটা দেখাবো, যেটা TV9 দেখিয়েছে। ওর ম্যানেজার যে কথাগুলো বলেছেন, ওর মালিক যে কথাগুলো বলেছেন, আক্রান্ত মালিক যে কথাগুলো বলছে, সেগুলো দেখাবো। কিন্তু তার আগে আরেকবার বলছি, 3-4টে ঘটনা আমাকে খুব নাড়া দিল এই ঘটনাটায়। এক, ভাইপোগিরি শুরু হয়ে গেল, সারা বাংলা জুড়ে চলবে এটা। সোহমকে ইলেকট্রনিক মানে এইটা যদি গ্রামের কোনো হোটেলে, মফস্বলের কোনো হোটেলে তো দেখতেই পেতাম না আমরা। আলটিমেটলি এদের CCTV আছে, তাই ধরা পড়লো। এদের কোনো রিসোর্স আছে যারা সংবাদ মাধ্যমকে খবর দিয়েছে, তাই ধরা পড়লো। এক। দুই হচ্ছে যে ভাইপোকে জড়িয়ে দেওয়া হলো, নিজেকে বাঁচানোর জন্য ভাইপোকে জড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ ভাইপো আমার প্রোটেকশন, ভাইপোর নাম নিয়েছে তো মেরেছি, ঠিক করেছি, দ্যাট ইজ জাস্টিফাইড। আর তিন হচ্ছে থানার ওসি 17 ঘন্টা লাগলো অভিযোগ নিতে। চার, মুচলেখা লেখানো হয়েছিল যে না আমার কোনো অভিযোগ নেই। কতটা শয়তানি না হলে বলুন তো। আমি বলছি এই পুলিশের একটা শ্রেণীর এই ওসি টোসি লেভেলের কোন স্তরের শয়তানি না হলে এটা করে? কেন বলতে পারতেন না যে না যা হয়েছে আমি লিখবো, তারপরে শাস্তি হবে কি হবে না উপরওয়ালা সিদ্ধান্ত নেবেন। কিন্তু যা হয়েছে FIR-টা না। ওসি যদি ওখানে অফিসে থাকেন সেই সময় যদি ওই হোটেল উল্টে হোটেলের মালিককে বলা হয়েছে আপনার ব্যবসা বন্ধ করিয়ে দেবো, হাউ ডেয়ার ইউ আর। হ্যাঁ, আমি বলছি এইভাবেই চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাংলাটা। এটা বোঝানোর জন্য আমি শেষকালে ওই হোটেলের ম্যানেজার, সাপোর্টিভ হোটেল বা কিছু একটা নাম, সেই নিউ টাউনের হোটেলটা, সেই হোটেলের ম্যানেজারের মালিকের, আর তার সঙ্গে তার অফিস হোটেলের স্টাফ, তাদের দুজনের বক্তব্যটা আপনাদের শোনাবো। সোহমের বক্তব্য শোনালাম না, কারণ তার বক্তব্য শোনাবো কি? তিনি তো মেরেছেন, তিনি তো অপরাধী, তিনি তো ক্রিমিনাল, তার তো জেলে থাকা উচিত। এখনও তিনি জেলে যাননি, জানি না এই প্রতিবেদন যখন পেশ করছি তখন তাকে অ্যারেস্ট করা হবে কিনা। জেলে পুরে নন বেলেবল সেকশনে ধারায় দেওয়া উচিত। মানে অ্যাটেম্প টু মার্ডার, আপনি যেভাবে মেরেছেন সে মানুষটা তো এই জায়গাটা মেরেছেন, এখানে ফেটে গেছে। এটা যদি একটু এপার সাথে মানুষটা তো মারা দিতে পারতেন। তো অ্যাটেম্প টু মার্ডার কেস দেওয়া উচিত, হবে না লঘু ধারায় কেস দিয়ে আবার একটা আইবাস হবে। দেখতেই থাকবে বাংলা। ওরা রীতিমতো আমাদের স্টাফদের এক এক করে ধরে ধরে মারতে লাগছে। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে, কে বলেছিস? তুই বলেছিস? আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওনার 7-8 জন বডিগার্ড ছিল, তারপরে এক লাত মারলো। আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম। একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে, গায়ে হাত তোলে, লোকাল থানা আমাদেরকে ডেকে নিয়ে গেল, আমাকে কিছুক্ষণ বসালো, কিছুক্ষণ বসিয়ে একটা কাগজে লিখিয়ে নিল যে আমার কোনো এলিগেশন নেই, না হলে আমার কেস করবে। আমার রেস্টুরেন্ট, সোহম আমাকে বলছে তো রেস্টুরেন্ট কালকে বন্ধ করে দেবো। সোহমবাবু একটা অভিযোগ করছেন যে আপনাদের মালিক তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সোহমবাবুকে অসভ্য ভাষায় গালি। না 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 উনি ভুল বলছে। উনি ওটা নিজের পিঠ বাঁচানোর জন্য বলছে। উনি বলেছে যে গাড়ি দুটো পার্কিং করেছে, বলছে ওনার এক বডিগার্ড বলছে যে ওটা সোহমবাবুর গাড়ি, ঠিক আছে? তো বলছে সোহমবাবুর হোক আর নরেন্দ্র মোদীরই হোক, গেস্ট আসছে, গাড়িগুলো একটু সাইড করতে। উনি এই কথাটা বলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে সর্বভারতীয় নেতা, আমাদেরও নেতা, বাংলার জনগণের সবারই নেতা। একজন নেতাকে কোনো জনসাধারণ গাল দিতে পারেন না, এটা উনি একজন বিধায়ক হয়ে কথাটা মিথ্যা বলছে। তারপরে কি ওনার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে প্রথমে? হ্যাঁ, নিরাপত্তা রক্ষী দেখেন আমাকে এখানে মেরেছে, ঠিক আছে? ওনার নিরাপত্তা রক্ষী, ঠিক আছে? সোমবার নিরাপত্তা রক্ষী আমাকে মেরেছে, আরও স্টাফকে মেরেছে, ঠিক আছে? আতঙ্কে আছি কারণ উনি একজন বিধায়ক, 2 নম্বর প্রভাবশালী লোক, ঠিক আছে? আর আমরা একজন গরিব শ্রেণীর ছেলেপিলে, আমরা এখানে কর্মচারী কাজ করে খাই। উনি প্রভাব নানা কিছু ঘটাতে পারে। আর এখন উনি একজন বিধায়ক হয়ে এইভাবে একটা ব্যবহার করবে মানুষের সঙ্গে, এটা আমরা বুঝতে পারিনি।